ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতর রেড করেছে, আর সেটা আটকাতে অন দ্য স্পট মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে গেছেন। চলতে থাকা রেডের মাঝখান থেকে ডকুমেন্ট তুলে নিয়ে বেরিয়ে আসেন, একেবারে অবসোলেট সিনেমার মতো। কনভার্ট হোম মিনিস্টার, তোমরা ইন্ডিয়ান পলিটিক্সের এই ফাইলগুলোকে কিসের সঙ্গে কম্পেয়ার করবে? ব্যাটম্যান বনাম সুপারম্যান? আরে ভাই, এগুলো কিছুই না। হাসতে চাইলে আমরা হাসতে পারি, কিন্তু সত্য কথা বলতে গেলে ইন্ডিয়ান পলিটিক্সে এখন একটা ভীষণ ইউয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আমাদের বোঝা দরকার ইডি কেন রেড করেছে, আসলে এখন বেঙ্গলে কি চলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই বা কি, তিনি কেন গিয়ে রেড থামাতে চেয়েছেন। এই ভিডিওর ভেতর আমরা যেগুলো কনভারসেশন করতে যাচ্ছি সেগুলো ক্লেমসের ওপর ভিত্তি করে করা হবে। এর পেছনে তিনটে বড় কারণ আছে। প্রথম কারণ, কিছু ক্লেম আসে ইডির দিক থেকে, এগুলোকে আমরা সরাসরি ফ্যাক্ট হিসেবে ধরতে পারি না, কারণ বহুবার দেখা গেছে ইডির কাজ কিছুটা হলেও পলিটিক্যাল ভাইস থাকতে পারে। দ্বিতীয় কারণ, কিছু ক্লেম আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে, এগুলোকে আমরা ফ্যাক্ট হিসাবে ধরতে পারি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা পলিটিক্যাল পার্টি চলান, আর রাজনৈতিক প্রয়োজনে মিথ্যা বলে ভোট নেওয়া দুর্ভাগ্যজনক হলেও খুব অস্বাভাবিক কিছু নয়। তৃতীয় যে কারণটা, এই সমস্ত ক্লেম আমরা যেসব সোর্স থেকে পাচ্ছি তার মূল সোর্স হলো ইন্ডিয়ান মিডিয়া। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তান ওয়্যার কভার করার সময় এমন অবস্থা তৈরি হয়েছে যে সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। সেই সোর্সগুলোকে পুরোপুরি ট্রাস্টেড বলা যায় না, তবুও আমরা চেষ্টা করব যতটা সম্ভব শর্ট টার্মের মধ্যে ফ্যাক্ট চেক করে নেওয়া। আর এই ভিডিওতে দুই পক্ষের কথাই সামনে রেখে বিষয়টা এক্সপ্লেন করব। রেড কেন হলো, কোথায় হলো, কিভাবে হলো, সেগুলো আমরা পড়ে দেখব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেটাকে থামানোর চেষ্টা করলেন সেটাও আমরা আলোচনা করব। সবচেয়ে আগে দেখা যাক রেড করার নির্দেশ কে দিয়েছে, আর ইডির কাছে রেড করার ক্ষমতা এলো কোত্থেকে। আর এখন আমি যে ইনফরমেশন দিতে যাচ্ছি সেগুলো বিজেপি থেকে নেওয়া নয়, এগুলো সব পাবলিক সোর্স থেকে সংগ্রহ করা তথ্য, এবং ইডি ও সিবিআই এর ডেটার ওপর ভিত্তি করে বলা হচ্ছে। এই যে রেডটা করা হয়েছে সেটা করা হয়েছে ইললিগাল কোল মাইনিং কেসে, যার এস্টিমেটেড ভ্যালু বলা হচ্ছে শত শত কোটি টাকা। কিছু রিপোর্ট আবার এই অঙ্কটা হাজার হাজার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই সংখ্যাগুলো আমি এখনো ফ্যাক্ট হিসাবে ক্লেম করছি না, কারণ অফিসিয়াল রিপোর্ট এখনো এই নম্বরগুলো পরিষ্কারভাবে সামনে আসেনি। তাহলে এখন পর্যন্ত রিপোর্টটা কি সেটা আগে বুঝে নিই। 2020 সালে সিবিআই এর অধীনে একটা কেস ফাইল হয়। অভিযোগ ছিল যে ইললিগাল মাইনিং হয়েছে। এই ইললিগাল মাইনিং কোথায় হয়েছে? তা হয়েছে ইসিএল মাইন্সের ভেতর। এখানে কয়লার অবৈধ খনন করা হয়, সেই কয়লা সংগ্রহ করা হয় এবং তারপর সেই কয়লাকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। এখন যখন কোনো জিনিস ব্ল্যাক মার্কেটে বিক্রি হয় তখন টাকা ট্রান্সফার হয় ইললিগাল পথে। এই টাকা আসতে পারে সেল কোম্পানির মাধ্যমে, অথবা এই টাকা আসতে পারে হাওয়ালা সিস্টেমের মাধ্যমে। আর ঠিক এই অভিযোগটাই করেছে ইডি। হাওয়ালা সিস্টেমে কি হয়? এখানে মূলত কেসকে রোটেট করা হয়, পুরো টাকাটাকেই ব্ল্যাকের মাধ্যমে নগদ হিসেবে ঘোরাতে হয়। আর সেল কোম্পানি বলতে কি বোঝায়? ছোট ছোট আসল নকল কোম্পানি বানানো হয়। অনেক সময় অন্য কারো আইডি ব্যবহার করে সেই কোম্পানিগুলোর নামে কাগজ কলম দেখানো হয় যে নাকি নির্দিষ্ট কিছু ট্রানজ্যাকশন হয়েছে, আর সেটা তাদের বিজনেস। কিন্তু বাস্তবে না তো কোনো কোম্পানির কোনো অস্তিত্ব থাকে, না কোনো আসল ব্যবসা। শুধু সরকারকে গুমরাহ করার জন্য আর টাকা ঘোরানোর জন্য এই ধরনের কোম্পানি তৈরি করা হয়। আর ঠিক এইটাই ইডির অভিযোগ। এর দাবি অনুযায়ী ইললিগাল ভাবে টাকা রোটেট করা হয়েছে, আর তারপর সেই টাকাটা ব্যবহার করা হচ্ছে গোয়ার মধ্যে ক্যাম্পেইনের জন্য। এখন এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা বলা মুশকিল, কিন্তু আপাতত এই ডাটা সামনে এসেছে। আর এখান থেকেই একটা খুব বড় প্রশ্ন উঠে আসে, ভাই ইডির কাছে রেড করার ক্ষমতা এলো কোত্থেকে, আর সেটাও ইলেকশনের ঠিক আগে। ইডি এই রেডটা করেছে পিএমএল এর অধীনে, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই আইনের অধীনে ইডির এমন ক্ষমতা পায় যে তারা যে কোনো জায়গায় রেড করতে পারে। এখন এই কেসটা সম্পর্কে একটু বলি। এই কেসটা 2020 সালের মধ্যে রেজিস্টার হয়ে যায়। সেই সময় ইসিএল এর অফিসিয়ালদের গ্রেপ্তার করা হয়, অর্থাৎ যেসব মাইনের সঙ্গে তারা যুক্ত ছিল সেই মাইনের অফিসারদের। এছাড়াও সেখানে কিছু লোকাল লালা গুন্ডা টাইপের লোক ছিল, যেমন অনুপ মাঝি, তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। আর ওই কেসের ভেতর কিছু বড় ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই কেসে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রীকে সমন পাঠায়। এই সমন পাঠানো হয়েছিল 2021 সালে শুধু ক্ল্যারিফিকেশনের জন্য, মানে ডেকে এনে কিছু প্রশ্ন উত্তর নেওয়ার জন্য। এবার পুরো টাইমলাইনটা সংক্ষেপে বলি। 2020 সালে কেস রেজিস্টার হয়।
2020 থেকে 21 সালের মধ্যে সিবিআই এফআইআর ফাইল করে। 2021 সালে ইডি এই কেসে ইনভলভ হয়। 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীকে সমন করা হয়। 2022 সাল ইডি এই এলাকার একজন আইপিএস অফিসারকেও সমন করে এবং 2025 সাল পর্যন্ত একাধিক লোকেশনে ইডি রেড চালিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো 2026 সালে ইলেকশনের ঠিক আগে হঠাৎ করে এদের অফিসে কেন রেড করা হলো? এই বিষয়টা এখন সবার বোঝা দরকার। ইডির বক্তব্য অনুযায়ী নভেম্বর মাসে তারা একটা নতুন লিড পেয়েছিলেন। সেই লিড থেকে নাকি তারা জানতে পারে যে যেভাবে পুরো টাকাটা রোটেট হচ্ছিল সেটা একটি পলিটিক্যাল পার্টির জন্য করা হচ্ছিল। ইডি পরিষ্কারভাবে বলেছে যে তাদের এই রেডের কোনো পলিটিক্যাল ভাইস রেড নয়, তাদের কাছে নাকি পুরোপুরি এভিডেন্স আছে। সেই কারণে তারা এই রেড করেছে। 8 জানুয়ারি সকালে রেড শুরু হয়েছিল। তা প্রায় 5 ঘন্টা 30 মিনিট ধরে রেডটা চলতে থাকে। যদিও টিএমসির একাধিক লোকেশনে রেড হয়েছে, কিন্তু তার মধ্যে দুটি লোকেশন সবচেয়ে বেশি হাইলাইট ছিল। প্রথম লোকেশন হলো আইপ্যাক অফিস। এটা একটা প্রাইভেট বডি। আইপ্যাক কি করে? টিএমসির সবকটি পলিটিক্যাল ক্যাম্পেইন আইপ্যাক হ্যান্ডেল করে। একে ইনডাইরেক্টলি টিএমসির আইটি সেল বা মার্কেটিং হেড টিম, চাইলে পুরো অর্গানাইজেশনের ব্যাকবোন, যা খুশি বলতে পারে। দ্বিতীয় রেড হয়েছে প্রতীক জেনের বাড়িতে। তাহলে এই প্রতীক জেনটা কে? প্রতীক জেন হলেন আইপ্যাকের চিফ, মানে যারা পুরো মার্কেটিং টিমটা লিড করেন, তাদের প্রধান। সকালবেলা রেডটা শুরু হতেই মিডিয়ায় খবর চলে আসে, আর স্বাভাবিকভাবে একই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে যায়। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? তিনি রীতিমতো ক্ষুব্ধ অবস্থায় বেরিয়ে পড়েন এবং সোজা প্রতীক জেনের বাড়িতে পৌঁছে যান। সেখানে সেই সময় রেড চলছিল। এখন আমি আপনাদের কিছু বেসিক রুল বলে দিই। রেড চলাকালীন কি হয় দেখুন। রেডের সময় কিছু মৌলিক নিয়ম আছে। রেডে কেউ ইন্টারফিয়ার করতে পারে না। যে বাড়ি, অফিস, জায়গায় রেড হয় সেটাকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। রেড চলাকালীন যারা ভেতরে থাকে তারা ভেতরেই থাকবে, যারা বাইরে থাকে তারা বাইরেই থাকবে রেড শেষ না হওয়া পর্যন্ত। কিন্তু এখন যদি বাস্তব পরিস্থিতি দেখি তাহলে এর কোনোটাই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি সেই লোকেশনে পৌঁছে রেডের ভেতরে ঢুকে পড়েন। আর যার বাড়িতে আসলে রেড চলছিল, প্রতীক জেন, তার ল্যাপটপ, মোবাইল ফোন, ফাইলস, এমনকি হার্ড ডিস্ক পর্যন্ত তুলে নেই। সব কিছু তুলে নিয়ে তিনি প্রায় 15-16 মিনিটের মধ্যে বাইরে বেরিয়ে আসেন। এরপর তিনি নিজেই বলে যে আমি সব ফাইল তুলে নিয়ে এসেছি, কারণ বিজেপি আমাদের অফিসে ছাপা মেরেছে। আর এই ছাপার কারণ কোনো ইল্লিগাল মানি বা ব্ল্যাক মার্কেটিংয়ের বিষয় নয়। এই বক্তব্যটাই গোটা ঘটনাকে আরো বেশি বিতর্ক তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী এই ফাইলগুলির ভেতরে রয়েছে আমাদের আপকামিং ক্যান্ডিডেটের লিস্ট, এই ফাইলের ভেতরে রয়েছে আমাদের ভোটার লিস্ট, এই ফাইলের ভেতরে রয়েছে এবারের ইলেকশনের পুরো লড়াই করার প্ল্যান। ইডি অজুহাত দেখিয়ে এই সব কিছু সংগ্রহ করতে চাইছে। এরা আসলে সরকারের হয়ে কাজ করছে। আমাদের পার্টির ক্যান্ডিডেট লিস্ট, পার্টির স্ট্র্যাটেজি আর পার্টির প্ল্যান সব কিছুর ওপরে হাত দিতে। তারপর তিনি প্রশ্ন তোলেন, এটা কি ইডির ডিউটি? দেখো, এমন পরিস্থিতিতে অনেক সময় বেস্ট ডিফেন্স হয় অফেন্স। সামনের জনের ওপর আক্রমণ করে দেওয়া। তুই এটা কিভাবে করতে পারিস? যেই মুহূর্তে তার হাতে ফাইলগুলো ছিল, তিনি মিডিয়ার সামনে চলে আসেন এবং সরাসরি অমিত শাহের ওপর চিৎকার শুরু করেন। বলেন, আপনারা তো ডিক্টেটর, আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি নাকি হোম মিনিস্টার, আপনি তো দেশটাকে প্রোটেক্ট করতে পারছেন না, আর উল্টে আমার পার্টির সব ডকুমেন্ট নিয়ে যেতে চাইছেন। এরপর একটু ইন্টারভিউ দিই। সব ফাইল হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা আইপ্যাক অফিসে চলে যান, কারণ বাড়ি থেকে ডাটা সংগ্রহ করা হলেও আইপ্যাক অফিসের ভেতরে এখনো অনেক ডাটা পড়ে আছে। এই আশঙ্কাই তখন তৈরি হয়। এখন এখানেই একটা ক্যাচ আসে। কিছু ক্লিপ সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে একটা স্করপিও গাড়ি, সেই গাড়ির ডিক্কির ভেতর প্রচুর ডকুমেন্ট ভরে পড়ে আছে। প্রায় সব মিডিয়া নিউজ চ্যানেলে ক্লেম করছে যে এই সমস্ত ডকুমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম নিজেদের দখলে নিয়েছে। যে গাড়ির ভিতরে এই ডকুমেন্টগুলো রাখা হয়েছে সেটা নাকি সেই গাড়ি যেটাতে করে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। তার মানে দাঁড়াচ্ছে তিনি শুধু লোকেশনে পৌঁছাননি, বরং অফিসের ভেতরে ঢুকে সব ডকুমেন্ট স্ন্যাচ করে নেওয়া হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু আমি কিছু রিপোর্ট আর কিছু আর্টিকেল পড়েছি যেখানে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অফিসের ভেতরে ঢুকতেই দেওয়া হয়নি। তাহলে আসল সত্যটা কি? আসলে তিনি ভেতরে ঢুকতে পেরেছিলেন না পারেননি? কতটা ডকুমেন্ট নেওয়া হয়েছে আর ঠিক কোন কোন ডকুমেন্ট নেওয়া হয়েছে, এইসব প্রশ্নের উত্তর পেতে সময় লাগবে। এখন এখানে পলিটিক্যাল গেম শুরু হবে। পুরো বিষয়টা ফিল্টার হয়ে যাচাই বাছাই করে ঠিকঠাক বেরোতে
3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এই সময় আমরা নতুন করে ভিডিও বানিয়ে সব কিছু ক্লিয়ার করব। তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।